বাংলাদেশে গতরাত থেকে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। আগুন জ্বলেছে প্রথম আলো ডেইলি স্টার অফিসে, ছায়ানটের অফিস ভেঙে দেওয়া হয়েছে। চট্টগ্রাম এবং খুলনায় ভারতীয় হাইকমিশনে হামলা হয়েছে। ভালুকায় একজন হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব নানা বিষয় ঢাকার বাংলাদেশের এই পরিস্থিতি দিল্লিতে কি প্রতিক্রিয়া তৈরি করছে বা করতে পারে, এসব বিষয় নিয়ে আমাদের প্রিয় একজন মানুষ সাংবাদিক গৌতম লাহিড়ীর সঙ্গে আমরা কথা বলছি। গৌতম দা, আপনাকে আমাদের অনুষ্ঠানে শুভেচ্ছা। আপনি তো সবগুলো খেয়াল করছিলেন পরিস্থিতি কি, তুমি কি করাতে পারে এর প্রতিক্রিয়া? সবচেয়ে প্রথমে তো আমি বলবো যে প্রথম আলো এবং ডেইলি স্টার যারা একসময় আওয়ামী লীগের অত্যন্ত সমালোচক ছিল, তাদের সম্পাদকরা এমনকি মোহাম্মদ ইউনূসের পক্ষে দাঁড়িয়েছিলেন সেই 1/11 এর সময় থেকে। তাদের ওখানে যে হামলা হয় এটা নিঃসন্দেহে একটা নিন্দনীয়। এটা আরো একবার প্রমাণ করলো যে বাংলাদেশে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। আমি নিন্দা জানাই কঠোর ভাষায়। আজ পর্যন্ত আমি ভারতীয় প্রেস ক্লাবের সভাপতি আছি, কাল থেকে থাকবো না। কিন্তু তারপরেও আমি অন্য দায়িত্ব পালন করব যখন সাংবাদিকদের হিসেবে। তো প্রথম কথা, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমি এটা নিন্দা জানাই। দ্বিতীয়ত, যেটা আমি ঘটনাস্থল কাল রাত্রে পর্যন্ত আমি দেখেছি এবং নজর রেখেছি, এবং সত্যিই খুব দুর্ভাগ্যজনক, একই সঙ্গে আরেকজন নিউ এজের সম্পাদক নুরুল কবির, তাকেও হেনস্থা হতে হয়েছে এবং তিনি বাধা দিতে গিয়েছিলেন, তিনি আপত্তি করছিলেন। এটাও খুবই লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা। বাংলাদেশের বাকি সাংবাদিকরা একযোগে এর প্রতিবাদ করবে, এটা আমরা আশা করি। আজকে সাংবাদিকরা আক্রান্ত। ফলে কেবলমাত্র কেউ একজন কোনো সময় আওয়ামী লীগের পক্ষে ছিলেন, এই কারণে তার থেকে দূরে সরে থাকবো। এটা সেই অতি পরিচিত একটি কথা, মনে আছে নিশ্চয়ই, হিটলারের জার্মানির সময়, যে আমার পাশের বাড়ি ওরা এসেছিল, কারণ আমি আপত্তি করিনি, কারণ আমি ওদের দলের নই। আমি ট্রেড ইউনিয়ন করি না, আমি রাজনীতি করি না, তাই আমি আপত্তি করিনি। আমার পাশের বাড়িতে এসেছিল প্রতিবেশী, তাতেও আমি আপত্তি করি। কিন্তু শেষে আমার উপরই আক্রমণ হলো। তখন আমার পাশে দাঁড়ানোর আর কেউ নেই। অতি বিখ্যাত একটি জার্মানি কবিতা। সেটা আজকে বাংলাদেশকে দেখে আমার মনে পড়ছে আরকি। তুমি কার দলের, সেই সেই বিতর্কটাকে ঊর্ধ্বে রেখে আজকে সাংবাদিকদের তাদের মান-সম্মান, তাদের কর্তব্য পালনের অধিকার, এটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য সকলের এক হওয়া প্রয়োজন আছে। এবং বিশেষ করে যে ঘটনা ঘটিয়েছে, নিঃসন্দেহে এটা জঙ্গিরা ঘটিয়েছে। এবং তাদের এক দফা দাবি আমি পেয়েছি রাত্রিবেলা, এবং সে ভয়ংকর দাবি। তারা হচ্ছে যে বলছে যে বিএনপি জামায়াতের ফাঁদে পড়বেন না। বিপ্লবী সরকার আসুন তৈরি করি। এবং এই সরকারকে, সেই সরকারের মাথায় ইউনূস থাকবেন। ইউনূসকে যারা পছন্দ করতেন, যারা এনেছিলেন, তারা কিন্তু এই আন্দোলনে যুক্ত। যে ঘটনাগুলো ঘটাচ্ছে তারা, আদির নাম করে। তারা রাষ্ট্রপতির পদত্যাগ চাইছে, সেনাপ্রধানের পদত্যাগ চাইছে, গ্রেপ্তার চাইছে। এমনকি ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মারও গ্রেপ্তারের দাবি। তাদের দীর্ঘ দাবি, ১৩-১৪ দফা এবং ১৫ দফা দাবি আমি দেখলাম। এবং ভারতের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে, এটাও দাবি। এবং সমস্ত প্রায় সরকারে যে যেখানে আছে সকলের পদত্যাগ করে একটি নতুন সরকার তৈরি করার তারা দাবি জানিয়েছে। এরা কারা, পারবে কি পারবে না আমি জানি না। এর নেপথ্যে কে আছে তাও এখনো স্পষ্ট নয়। ভারত কিভাবে দেখছে? খুব কাকতালীয়ভাবে গতকাল ভারতের পার্লামেন্টে একটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ নামক একটি রিপোর্ট পেশ করা হয়েছে লোকসভা এবং রাজ্যসভায়। সেই কমিটির, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন শশী থারুর, যিনি বাংলাদেশে বেশ পরিচিত নাম, এবং তাতে সব দলের সাংসদরা তার সদস্য। তারা দীর্ঘ ১ বছর ধরে এই ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশ পরিস্থিতি পর্যালোচনা করে একটি রিপোর্ট তারা উত্থাপন পেশ করেছে। যে রিপোর্টটি আছে আমার কাছে। আমি এই রিপোর্টটি নিয়ে খবরও করেছি কোথাও। তাতে কিন্তু স্পষ্ট ভাষায় বলা আছে কতগুলো জিনিস। ১, ৭১ সালের পর এই প্রথম
বাংলাদেশ ভারতের জন্য একটা স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ হয়ে গেছে। এটা পার্লামেন্টে পেশ করা রিপোর্টে বলা হচ্ছে এবং সর্বসম্মতিক্রমে। দ্বিতীয় কথা বলা হয়েছে সেখানে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে উল্লেখ করে, কোট করে, যে অনেকেই প্রশ্ন করছেন যে শেখ হাসিনা ভারতে থাকলে কি সম্পর্কের অবনতি ঘটছে বাংলাদেশের সঙ্গে? তিনি স্পষ্ট ভাষায় বলেছেন না, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং তিনি বলেছেন এটা আজকের আধুনিক ইতিহাস নয়। তাকে কোট করে আমি বলছি, এটা আধুনিক ইতিহাস নয়, এটা হচ্ছে ভারতের সভ্যতার ইতিহাস যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে এই ধরনের ভারত সবসময় মানবিক কারণে কেউ সংকটে পড়েছে, তার অস্তিত্বের সংকট হয়েছে এবং তাদের জীবন বিপন্ন হতে পারে, তাদের আশ্রয় দেওয়া হয়েছে। এটা ভারত চিরকালীন, এটা তাদের ভারতের চিরাচরিত নীতি, নতুন কোনো নীতি নয়। তৃতীয় কথা হচ্ছে যে সুতরাং প্রশ্নটা হলো এটাই যে শেখ হাসিনা থাকা না এমনকি উল্লেখযোগ্য একটা কথা বলে রাখি, যিনি শেখ হাসিনাকে ভারতের একমাত্র সাংসদ, যিনি শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের দাবিকে সমর্থন করেছিলেন, আসাউদ্দিন ওয়েসি, তিনিও এই কমিটির সদস্য। তিনিও কিন্তু তাতে আপত্তি করেননি। তিনিও মেনে নিয়েছেন ভারত সরকারের যুক্তি। তৃতীয় গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে যে বাংলাদেশ এই কমিটি ভারত সরকারকে আগ্রহ প্রকাশ করছে তারা যেন নিরন্তর প্রয়াস চালায় যে বাংলাদেশে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ, সকলের অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং সেইখানে কমিটিতে বলা আছে যে আওয়ামী লীগ ব্যতীত কোনো নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য নয়। এটি ভারতের ২ হাউসে পেশ করা সর্বদলীয় একটি রিপোর্ট এবং বোঝা যায় যে বাংলাদেশ সম্পর্কে ভারতের রাজনৈতিক দলগুলি একটি সর্বসম্মতিতে এসে পৌঁছেছে এবং সেটা ১ বছর ধরে এই রিপোর্টটি তৈরি হয়েছে এবং বিভিন্ন সাবেক পররাষ্ট্র সচিব, অভিজ্ঞ মানুষ এবং যারা বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর রাখেন, সুশীল সমাজ, তাদের সঙ্গে আলাপ আলোচনা করার পর সমস্ত রাজনৈতিক দল, যেখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, অন্যান্য রাজনৈতিক দল, বিজেপি, তারা রয়েছেন এবং খুবই গণ্যমান্য একজন সাংসদ শশী থারুর তার নেতৃত্ব দিচ্ছেন। ফলে তুমি বুঝতেই পারছো এটি ভারতের মতামত, ভারতের সর্বসম্মত মতামত যে এই মুহূর্তে বাংলাদেশ ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনি একটা কথা বলে এই যে মতামত সব দলের অংশগ্রহণে নির্বাচন, যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ ভারতের দিল্লিতে হাইকমিশনারকে ডেকে কথা বলার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন এই নসিহত যাতে ভারত না করে, এই ধরনের পরামর্শ তারা প্রত্যাশা করেন না। না, পররাষ্ট্র উপদেষ্টার গদি থাকছে কিনা সেটাই তো সন্দেহজনক। তিনি কে এখন? কারণ এই যারা জুলাই বিপ্লব ও দেশপ্রেমিক সেনা বলে যারা সংগঠন গঠন করেছেন, তারা দাবি করছেন যে একটি নতুন বিপ্লবী সরকার তৈরি করতে হবে। সুতরাং ওটা এখন তিনি পররাষ্ট্র উপদেষ্টা যে বলেছেন সেগুলো অতীত সরকারের বিষয়। এখন তিনি আগে তাড়ায় সরকার বাঁচাতে পারবেন কিনা এখন সেটাই আজকে সবথেকে বড় প্রশ্ন। তিনি কি দাবি করেছিলেন সেগুলো এখন মানে আমি বলব যে তার কোনো আর অর্থহীন হয়ে গেছে। কারণ তিনি ক্ষমতায় থাকছেন কি থাকছেন না সেই প্রশ্নটাই তো এসে দাঁড় করিয়েছে। একটা চরম, আমি তো বলছি এই অবস্থা আমাদের রিপোর্টে বলা হয়েছে ৭১ এর মতো। আমার মনে হচ্ছে ৭১ এর থেকেও আরো বেশি গভীরতর, জটিলতর সংকট তৈরি হয়েছে। এই সংকট বাংলাদেশের মানুষ আগে দেখেনি, আমরাও দেখিনি। ফলে তুমি যে এখন প্রত্যেকের বক্তব্য অর্থহীন হয়ে গেছে। আগে এটা ঠিক করতে হবে যে এই জুলাই বিপ্লবী ও দেশপ্রেমিক সেনারা ক্ষমতা দখল করতে চলেছে কি চলছে না। দ্যাট ইস দ্য মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এখানে কে কি আগে বলেছেন না বলেছেন তাও নয়। আমার তো মনে হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টাকেও বাঁচাতে ভারতকে উদ্যোগী হতে পারে। এমন অবস্থা দাঁড়িয়েছে। গতকালকে শাহবাগের দিকে যখন মিছিলটা আসছিল, আমি মিছিলের স্লোগানে এক দুবার শুনেছিলাম এটা বিপ্লবী সরকারের কথা, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার।
কিন্তু মিছিলটা যখন প্রথম আলো ডেইলি স্টারের দিকে যাচ্ছিল, তখন আর এই স্লোগানটা কিন্তু আমরা ওইভাবে শুনি নাই কিন্তু। মোমেন্টাম কি হারিয়েছে তারা? আজকের ঘটনার চিত্র দেখে কি মনে হচ্ছে মোমেন্টাম হারিয়েছে? এই সকালবেলা একটু আগে আমাদের ভারতীয় সংবাদ সংস্থা এএনআই তারা একটা ভিডিও ছবি পাঠিয়েছে। সেই ভিডিও ছবিতে একটা করুণ, অত্যন্ত সম্মানিত, তাদের আদর্শগত দিক থেকে যাই হোক, প্রথম আলো রেজিস্ট্রারের অফিসের যে চিত্র তারা পাঠিয়েছেন, আমি মনে হচ্ছে সেই তালিবান আক্রমণের আফগানিস্তান দেখছি। এরকম একটা অবস্থা। ফলে তারা হারিয়েছে কি হারায়নি সেটা তো বাংলাদেশের, কিন্তু আমি দূর থেকে কি করে বলবো? প্রথম কথা, প্রফেসর ইউনূস এই ঘটনার এখনো প্রকাশ্যে নিন্দা করেছেন কি? তিনি এখনো নিন্দা করেননি। তার নিন্দাবাচক বাণী আমি তিনি শুনিনি। সংযত হওয়ার, সংযমী হবার আহ্বান জানিয়েছেন গত রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ। না, তাকে তো ১ম নিন্দা করতে হবে। ১ম সারির সংবাদপত্রের উপর হামলা, আমি তো চাইবো তিনি নিন্দা করবেন যেখানে তার বন্ধু সম্পাদক রয়েছেন। তিনি তো নিন্দা করেননি। কালকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। দীর্ঘকালের বাংলাদেশের ট্র্যাডিশনাল খুদা হাফিজের বদলে শেষে তিনি বলছেন আল্লাহ হাফিজ। এই বিপ্লবী সরকারের নেতা তিনি নন, তিনি তো নন। প্রশ্ন উঠছে। আল্লাহ হাফিজটা কিন্তু বহুদিন ধরে বাংলাদেশের জামাতে ইসলামী খোদা হাফিজের বদলে আল্লাহ হাফিজ, মাংস বলে বদলে গোস্ত, এই কিছু শব্দ তারা চালু করছে কিন্তু। এই তো বাংলাদেশের যে একটা পরিবর্তন ঘটছে না? সেটা বোঝা যাচ্ছিল যে এই ধরনের, সেক্ষেত্রে আমি বলব যে আওয়ামী লীগ সরকার থাকাকালীনও তাদেরও এটা একটা দুর্বলতা। তারা এই ব্যাপারটাকে মাথায় নেয়নি, গুরুত্ব দেয়নি। যে এই ধরনের একটা উগ্র ধর্মান্ধতা বাড়ছে, তাদেরও উচিত ছিল। যাই হোক, তারা তো নেই আর ক্ষমতায়, তাদের কথা বলে তো আর লাভ নেই। তারা বুঝতে পারেননি অনেক কিছু ভুল করেছে, তার জন্য তাদের আজকে এই অবস্থা হয়েছে। সেটা ভিন্ন প্রসঙ্গ। আজকের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রকে বাঁচানোর প্রশ্ন আসছে। সেটা আজকের দিনে সবচেয়ে বড়। বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশ থাকবে কিনা? সেটাই আজকে কিন্তু বিচার্য বিষয়। আজকে অন্য সমস্ত গৌণ বিষয় হয়ে গেছে। এবং এক্ষেত্রে ভারতীয় সরকারের যিনি মাথা, মিডিয়াতে হুম? ভারতীয় মিডিয়াতে বিষয়টা কিভাবে এসেছে? ভারতের মিডিয়া খুব স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণভাবে এসছে এবং চলছে আরকি। আ সংবাদ প্রকাশিত হয়েছে এবং খুবই তারা উদ্বিগ্ন, খুবই উদ্বিগ্ন। বিশেষত কালকে স্ট্যান্ডিং কমিটির রিপোর্টটা প্রকাশিত হয়েছে সমস্ত বেশিরভাগ সংবাদপত্রে। আমি যদিও এখনো চোখে দেখিনি কিন্তু মনে হয়েছে প্রকাশিত হয়েছে। হুম, আর হাই কমিশনে হামলার ঘটনা কি মিডিয়াতে এসছে? হাই কমিশনের খুলনা যে খুলনা এবং হামলা মানে, চট্টগ্রামে। হ্যাঁ, হামলা মানে যে ঘেরাও করার ব্যাপারটা। এসছে। যে কারণেই তো বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়েছিল। না, বলছি তুমি বলছো অন্য জায়গায়, চট্টগ্রাম বা এই সমস্ত জায়গায় যে খুলনায়। খুলনাতে, হুম, সেগুলো কিছু প্রকাশিত, কারণ যেগুলো হচ্ছে এত বেশি রাতে হয়েছে, রাতের সংবাদ কিন্তু মানে টেলিভিশনে কিন্তু চলছে। টেলিভিশনে খবর প্রকাশিত হচ্ছে। যে অভিযোগটা ভারতের বিরুদ্ধে হাদির ঘটনা, যে খুনি ভারতে পালিয়ে গিয়েছে, বাংলাদেশের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে দুজন আদিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, তারা তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, এমন একটা খবর বাংলাদেশের মিডিয়ায় এসেছে। ভারতীয় মিডিয়ায় কি এসছে বিষয়টা? না, বা ভালো করে ভারতীয় মিডিয়ায় এই খবর তো আসেনি। তার কারণ হচ্ছে যে আমাদের সরকারি সূত্রে তাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে তো বিজিবি নামে একটা গার্ড আছে, সীমান্ত প্রহরা আছে। তারা কি ঘুমিয়েছিলেন? নাকি তারা উৎকোচ নিয়ে পার করিয়ে দিয়েছেন? ১। ২ হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে এখনো সম্পর্ক যাই হোক, ২ দেশের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিং এর ব্যবস্থা আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার একটা, ওই রিপোর্টটাতে আছে কত ধরনের যে সহযোগিতামূলক কাঠামো রয়েছে।
ইচ্ছা করলেই প্রথম বাংলাদেশ সরকার অফিসিয়ালি কিন্তু ভারতকে কিন্তু জানায় কোনো চ্যানেলের মাধ্যমে যে এরা এখানে ভারতে চলে গেছে, এদেরকে আটক করা হোক বা এদেরকে আটক করে বা আমাদের হাতে তুলে দেওয়া হোক। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো তদন্তও হয়নি, কিছুই হয়নি, কোনো রিপোর্টও ভারতকে দেওয়া হয়নি। অথচ এটাকে রটিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে খুব সহজে গুজব রটে, খুব সহজে গুজব লোকে বিশ্বাস করে। কিছু লোকও বিশ্বাস করে, কিছু লোক হয়তো করে না। কিন্তু অনেকেই বিশ্বাস করে এটা দেখা যায়। ফলে সেই গুজবের কারণেই এই সমস্ত কাণ্ডগুলো ঘটছে এবং আমার ধারণা ঘটছে মানে শুধু গুজবের জন্য না, সেটা ঘটানো হচ্ছে। আমাদের এখানে একটা উক্তি আছে যে দাঙ্গা হয় না, সাম্প্রদায়িক দাঙ্গা হয় না, সাম্প্রদায়িক দাঙ্গা করানো হয়। এখানেও দাঙ্গা কিন্তু করানো হচ্ছে। এবং যদি মোহাম্মদ ইউনূসের ঘটনার নিন্দা না করেন, তাহলে আমাদের সন্দেহ তীর কিন্তু তার দিকেই। তিনিই মাস্টার মাইন্ড, অন্য কেউ নয়। তাকে এটা বলতে হবে পরিষ্কার, নিন্দা করে। সেটা বলছেন না কেন বা দাবি উঠছে না কেন যে মোহাম্মদ ইউনূস আপনি বলুন? কেন বলছেন না উনি? উনি যে কালকে ভাষণ দিলেন, সেই ভাষণেও তো উল্লেখ করেননি কিছু। বলেননি যে সবাইকে সংযত থাকতে হবে, কিছু হতে হবে। তিনিও তো বলেননি এবং সেই দাবির মধ্যেও একটা দাবি ১৩ নম্বর দাবি আছে, যারা তোমার মতো লোক এই YouTube এ এইসব ভাষণ করছে সেগুলোকে তাদের বন্ধ করতে হবে। তাদেরকে বন্ধ করে দিতে হবে। এটাও দাবি আছে। এটাও একটা দাবি আছে। ১৫ দফা দাবির মধ্যে এটাও একটা দাবি। এই দাবি সনদ আমার কাছে আছে। তো ফলে এই আমার কাছে মনে হচ্ছে যে গোটা ব্যাপারটার উদ্দেশ্য একটাই, যেটা আমি বরাবর বলে এসেছি। ১ ইউনূস গদি ছাড়বেন না। আর ২ নির্বাচন হবে না। অন্তত ফেব্রুয়ারিতে হবে না। আর ফেব্রুয়ারিতে না হলে কবে হবে কেউ জানে না। আমি আশা করব যে এই অবস্থায় সবচেয়ে বড় এর পরেও আশা করব তারেক রহমান ফিরে আসবেন দেশে। এবং তিনি ফিরছেন কি ফিরছেন না তার উপর একটা নির্ভর করবে। এই পরিস্থিতিতে যে বিপ্লবী সংগঠন যারা ঘোষণা করেছে যে বিএনপি জামায়াতের চক্রান্তে ফাঁদে পা দেবেন না। তারা যে খুশি যা খুশি তাই করতে পারে। আপনি বলছেন এটা ব্যানারটা হচ্ছে বিপ্লবী বিপ্লবী দেশপ্রেমিক সেনা হ্যাঁ, সরকার। হ্যাঁ, 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 জুলাই বিপ্লবী ও দেশপ্রেমিক সেনাদের বিপ্লবী সরকার গঠন করুন। কোনো দ্বিধা নয়, পিছু হটা নয়, বিএনপি জামায়াতের ফাঁদে পড়বেন না। এখানে তো আওয়ামী লীগের কথা বলছে না কিন্তু। আওয়ামী লীগ নেই। কারণ আওয়ামী লীগ কিন্তু তো নেই, তারা তো জানে তাদের নেই। আপনাকে না, অনেক এটা তো ধন্যবাদ। আছে যে না, এটার একটা দাবি আছে। সাংবিধানিকভাবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সকল ফ্যাসিবাদী দল ও সংগঠন নিষিদ্ধ। আগে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল, এখন সাংবিধানিকভাবে নিষিদ্ধ করবে। মানে পাকাপাকিভাবে স্থায়ীভাবে সংবিধানে লিখে দিতে হবে নিষিদ্ধ। অর্থাৎ জুলাই সনদ যেটা তারও সংশোধন চাই। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। আমরা ধন্যবাদ। আপনার আলোচনাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকে পেয়েছি, গতকালকে ভারতীয় পার্লামেন্টে যেটা হুম, এসেছে বাংলাদেশকে নিয়ে, এটা আপনি অনুসরণ করতে থাকবেন। আমরা আগামীতে আপনাকে আবার সংযুক্ত করবো। ভালো থাকবেন। ধন্যবাদ।